প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, কারণ তার নেতৃত্বে ২৪ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি, সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পেয়েছি এবং আমাদের বাঙালি জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস নামে গ্রুপ করে ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। ২ লাখ থেকে ৩ লাখ মেয়েদের উপর পাশবিক অত্যাচার, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। ১ কোটি মানুষ প্রাণ বাঁচাতে ভারতের মাটিতে আশ্রয় নেয়। দেশের ভিতরে আরও ৩ কোটি মানুষ ঘর বাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়ে। বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতাকারী সে পরাজিত শক্তি ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে পরাজয়ের প্রতিশোধ নেয়। হত্যাকু ষড়যন্ত্রের মাধ্যমে সেই সময় শুধু ক্ষমতা বদল হতো। জনগণ ছিল অপাংতেয়, তাদের কোনো ভোটের অধিকার ছিল না। গণতন্ত্রের পরিবর্তে মার্শাল জারি করে সামরিক তন্ত্র চালু করা হয় এবং ক্ষমতা পরিবর্তন হতো হত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে। এখানে জনগণের কোনো অধিকারই ছিল না। আর যুদ্ধাপরাধীদের রাজনীতি করা সুযোগ দেওয়া হয়েছিল, এমনকি তাদের যে বিচার শুরু হয়েছিল সে বিচারও বন্ধ করে দেওয়া হয়। জাতির পিতা যুদ্ধাপরাধীদের বিচার করে যারা স্বজন হারিয়েছে তারা যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেটা আর ছিল না। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে এই যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ এবং ভোটের অধিকার দেয়। সংবিধানের ১২ অনুচ্ছেদ এবং ৩৮ অনুচ্ছেদ সে সংশোধন করে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্য। আমরা আজকে কি দেখি? রাজনীতি করার সুযোগ পেয়ে এই জামাত শিবির শত শত প্রগতিশীল ছাত্র রাজনৈতিক কর্মীকে হত্যা করে যাচ্ছে, হাত পায়ে রক কেটে পঙ্গু করে দিচ্ছে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে এখন একটা জঙ্গির দেশে পরিণত করা হচ্ছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত শিবির এবং জঙ্গিদের সহায়তায় ক্ষমতা দখল করেছে। ইতিমধ্যে সকল শীর্ষ জঙ্গিদের জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এমনকি ২০০৪ সালে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় যারা এবং হলি আর্টিজান হত্যা জঙ্গি হামলার সাথে জড়িত ৬৩ জেলায় ৫০০ জায়গায় একই সাথে বোমা হামলাকারী সকলকে মুক্তি দিয়ে দিয়েছে, সব মামলা খারিজ করে দিয়েছে। আর ইউনূসের নিজের নামে যে মামলা তাও খারিজ হয়ে গেছে। এবং হাতে নাতে ধরে ফেলা ১০ ট্রাক অস্ত্র পাচারকারী মামলা সেটাও খারিজ এবং তারাও মুক্তি পেয়ে গেছে। বাংলাদেশ এখন সন্ত্রাসী জঙ্গিদের অভয়ারণ্য। মুক্তিযুদ্ধের সকল ইতিহাস সম্পূর্ণভাবে মুছে ফেলার চেষ্টা, ৩০ লাখ শহীদের রক্তের অক্ষরে লেখা সংবিধান ছুঁড়ে ফেলারও প্রচেষ্টা চালানো হয়েছে। মুক্তিযুদ্ধের সকল স্মারক ধ্বংস করে ফেলা হচ্ছে প্রতি জেলায় জেলায়, এমনকি প্রতি এলাকায়। জাতির পিতার স্মৃতি বিজড়িত স্মৃতি জাদুঘরটা পর্যন্ত আগুন দিয়ে পোড়ানো এবং ভেঙে ফেলা হয়েছে। মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমান করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে মানুষের কোনো বাক স্বাধীনতা নেই, ব্যক্তি স্বাধীনতা নেই। গণমাধ্যম, সংবাদপত্র, টেলিভিশন, রেডিও সবই এখন ওই বিএনপি জামাত শিবির দখল করে নিয়েছে। সেখানে কারো কোনো কথা বলার অধিকার নেই। যদিও ডক্টর ইউনূস বললেন আমাকে সমালোচনা করুন, সমালোচনা করলেই তার লাশ নদীতে ভাসে, যেমন বিভূরঞ্জন লাশ। এটা সব জায়গায় হচ্ছে, প্রতিটি জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস তার এজেন্ট নিয়োগ করে দিয়েছে। কাজে সমস্ত দেশটাই এখন এমন একটা অবস্থা যে এই যে ঘটনা একটা পর ঘটে যায় সেটা কারোর লেখার অধিকারটুকুও নাই, বলার অধিকার নাই। আওয়ামী লীগের সকল নেতাকর্মী, ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা সব জায়গায় তাদের উপর অত্যাচার নির্যাতন চলছে, তাদেরকে নির্বিচারে খুন করছে। বাড়িতে মেয়েরা, মা, দাদি, ছেলে মেয়ে কেউ রেহাই পাচ্ছে না এদের অত্যাচার নির্যাতনের হাত থেকে। প্রায় ২০০-র উপর সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। প্রেস ক্লাব থেকে অনেক সাংবাদিকদের সদস্যপদ বাতিল করে দিয়েছে। প্রায় ৩৮ জন কারাগারে বন্দী, এর মধ্যে প্রায় ১০-১২ জনকে তো হত্যাই করে ফেলেছে।
এমনকি আপনার দেখছি মাত্র কয়েকদিন আগেও এক সাংবাদিককে গ্রেপ্তার করা হলো, এবং মানে সারা দেশটা এমন একটা অবস্থা যে আমরা যেটা দেখি মানে মাজার, দরগা শরীফ, মসজিদ, সেগুলো হামলার শিকার, লুটপাট এবং ভেঙে ফেলা হচ্ছে। কবর থেকে লাশ তুলে সেই লাশের উপর অত্যাচার করে তা আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের উপর নির্যাতন, মন্দির, গির্জা, প্যাগোডা লুটপাট ও ভেঙে ফেলা বা আগুন দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং 14 দলের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এমনকি কোভিড-19 হাসপাতালটাও পুড়িয়ে দিয়েছে। মানে সন্ত্রাসীদের আক্রমণ, চাঁদাবাজি, চুরি ডাকাতি, দখলদারিদের দৌরাত্মে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সহ দেশের মানুষ মানবেতর জীবনযাপন করছে। দেশের ডাক্তার, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ বাহিনীর সদস্য, সেনাবাহিনী কর্মকর্তা, অবসরপ্রাপ্ত এবং চাকুরিরত, এমনকি সকলের উপর হামলা মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। এই অবস্থা আজকে সৃষ্টি করেছে। অপরদিকে আমরা কি দেখি, আমরা যখন আওয়ামী লীগ যখন সরকার এসেছিল তখন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করেছে। কারণ 1975 সালে 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে, সেটাও জনগণের ভোটে নির্বাচিত হয়ে। এবং 21 বছর পর জনগণের ভোটে আওয়ামী লীগ 1996 সালের জুন মাসে ক্ষমতা গ্রহণ করে এবং 2001 সালে 5 বছর মেয়াদ পূর্ণ করে। এই প্রথম বাংলাদেশে স্বাধীনতার এই 55 বছরে মানে মেয়াদ সম্পূর্ণ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর একমাত্র আওয়ামী লীগই করেছিল। সেটা আপনারা সবাই জানেন, কারণ তখন তত্ত্বাবধায়ক ছিল, তাদের হাতে ক্ষমতা আমরা দিয়েছিলাম। আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ব্যাপকভাবে আমরা করেছিলাম। বিদ্যুৎ, সুপেয় পানি, স্যানিটারি ল্যাট্রিন, বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ভাতা প্রবর্তন আমরা করি। আমাদের গৃহহীন ভূমিহীন মানুষের জন্য বিনামূল্যে আমরা জমি ও ঘর প্রদান শুরু করি। প্রতি পরিবার একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করা হতো, যাতে সেই পরিবারগুলি নিজের পায়ে দাঁড়াতে পারে। প্রতি 2 কিলোমিটারের মধ্যে স্কুল করে দেই। প্রতি শিশুর স্কুলে যাবার সুবিধা করে দেওয়া হয়। ছাত্রবৃত্তি, উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণ, নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার প্রকল্প হাতে নিয়ে তা আমরা বাস্তবায়ন করি। কমিউনিটি ক্লিনিক করে দিই, যে ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে 30 প্রকার ঔষধ মানুষ পায়। দুর্ভাগ্যের বিষয়, 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তোলার সে প্রকল্প বাতিল এবং ভূমিহীন গৃহহীনদের ঘর বাড়ি দেওয়া সেটাও বাতিল। যা হোক, 2008 সালে আবার আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করি। কারণ এর মাঝে অনেক ঘটনা ঘটেছে, আপনারা জানেন। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায়। সেই সময় দেশে চরম অরাজকতা, 500 জায়গায় বোমা হামলা থেকে শুরু করে কী না ঘটেছে। মানে তাদের অত্যাচার নির্যাতনের ফলে দেশে ইমার্জেন্সি হয়, যার ফলাফলটা দেখা যায় 2008 যখন নির্বাচন দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা আসন জনগণের ভোটে অর্জন করে এবং 48% ভোট পায়। আর বিএনপি 30টা আসন পায় 20 দলীয় ঐক্যজোট নিয়ে, সেখানে মাত্র 32% ভোট তারা পায়। আমরা 2009 সালে জোটবদ্ধভাবে সরকার গঠন করি। একটানা 4 বার নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা এসে দেশের জনগণের সেবা করার সুযোগ পাই। সেই জন্য বাংলাদেশের জনগণ, প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। অনেক বাধা, অনেক প্রতিকূলতার মধ্যেও ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। 15 বছর 8 মাস আমরা সরকারে ছিলাম। এই 15 বছর 8 মাসে সুসংগঠিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার 2021 সালের মধ্যেই বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়।
জাতিসংঘ কর্তৃক আমরা স্বীকৃতি পাই, বাংলাদেশ স্বীকৃতি পাই। যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, তখন এই সুখবরটা আমরা পেয়েছি। আর দক্ষিণ এশিয়ায় আর্থসামাজিক সূচকে বাংলাদেশ শীর্ষস্থান অধিকার করে। বাংলাদেশ ছিল দ্বিতীয় স্থানে এবং ভারত ছিল প্রথম স্থানে। আমরা সামাজিক নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান সব ক্ষেত্রেই বাংলাদেশ জনগণের জীবনমান উন্নয়নে ব্যাপক সাফল্য আমরা অর্জন করেছিলাম। মানুষের গড় আয়ু আমরা ৭৩ বছরে উন্নীত করেছিলাম, যা ৫৯ বছর ছিল। সাক্ষরতার হার ৪৫% থেকে ৭৮% উন্নীত করি। শিশু মৃত্যুর হার প্রতি হাজারে নেমে আসে ২১ জনে, যা ছিল ৮৪ জন। মাতৃমৃত্যু হার প্রতি লক্ষে ১৫৬ জনে হ্রাস পায়, যা ছিল ৩৭০ জনে। দারিদ্র্যের হার যেটা ৪১% ছিল, আমরা ১৮.৭% নামিয়ে আনি। অতি দারিদ্র্যের হার যা ২৫.১% ছিল, সেখানে আমরা ৫.৬% হ্রাস করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যার ২ মাসের মধ্যেই আমরা বাংলাদেশকে অতি দারিদ্র্যমুক্ত করতে পারতাম। সেইভাবে আমাদের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান ছিল। মানুষের আয়ুষ্কাল তো আমরা বৃদ্ধি করেছি। খাদ্য উৎপাদন, খাদ্যের উপরে আমরা বেশি গুরুত্ব দিই। আমাদের গবেষণার মাধ্যমে লবণাক্ত সহিষ্ণু ধান, জলমগ্ন সহিষ্ণু ধান এবং আমরা অল্প সময়ের মধ্যে যাতে অধিক ফলন ঘটে সেই ধরনের বীজ উদ্ভাবন করা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করি। যেমন ৪,৯২,১৬,০০০ মেট্রিক টন উৎপাদন আমরা বৃদ্ধি করি, যা ছিল বিএনপির আমলে ১,৮০,০০,০০০ মেট্রিক টন। বিদ্যুৎ উৎপাদন, এই বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৮,৫৬২ মেগাওয়াট, অর্থাৎ ৮ গুণ বেশি আমরা বিদ্যুৎ উৎপাদন করি এবং সুবিধাভোগী সংখ্যা হচ্ছে ১০০%। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেব, প্রত্যেক ঘর আলোকিত করব, কথা দিয়েছিলাম, সেই কথা কিন্তু আমি রেখেছিলাম। ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলি। ব্রডব্যান্ড, ইন্টারনেট, ওয়াইফাই কানেকশন এবং স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ আমরা উৎক্ষেপণ করি। ইন্টারনেট ব্যবহারকারী ৭৮.৫৫% জনগোষ্ঠী। মোবাইল সিম, আগে মোবাইল ছিল না, ৯৬ সালে এসে আমি মোবাইল ফোন উন্মুক্ত করে দিই। কাজে মোবাইল সিম সক্রিয় ব্যবহারকারী ছিল ১৮,৮৬,৪০,০০০ সিম ব্যবহার হতো। যদিও আমাদের ১৭ কোটি মানুষ, কিন্তু ব্যবহার হতো ১৮ কোটি, অর্থাৎ একের অধিক সিম অনেকে ব্যবহার করতেও। কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, এমনকি প্রবাসীদের সঙ্গে কথা বলার সব সুযোগটা আমরা করে দিয়েছিলাম। বিশেষ করে তরুণ সমাজকে আমরা গুরুত্ব দেই, কারণ তরুণ সমাজের কর্মসংস্থানের জন্য সব কিছু আমরা বেসরকারি খাত উন্মুক্ত করে দিই। তরুণ সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করি। কর্মসংস্থান ব্যাংক তৈরি করি। সেই ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে একটা তরুণ ২ লাখ টাকা নিতে পারে, একটা ব্যবসা করতে পারে। কোম্পানি আইন পরিবর্তন করে এক ব্যক্তি কোম্পানি খুলতে পারবে, সেই সুযোগটা আমরা করে দিয়েছিলাম। সেই সাথে সাথে আমাদের সিআরআই কর্তৃক ইয়াং বাংলা কর্মসূচির মাধ্যমে তরুণদের উৎসাহ প্রদান করা, ট্রেনিং, স্টার্টআপ প্রোগ্রাম এবং এর মাধ্যমে আমরা আলাদা বাজেট রাখি। যারা শুরু করবে তাদেরকে সেখান থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। আর এর মাধ্যমে আমরা উদ্যোক্তা হতে পারি সেই প্রণোদনা আমরা দেওয়া শুরু করি। নিজের ব্যবসা নিজে করবে, অন্যকে চাকরি দেবে, এই বক্তব্য দিয়ে তাদের স্বপ্রণোদিত উৎপাদন ও কর্মমুখী জনগোষ্ঠী গড়ে তোলার পদক্ষেপ আমরা নিয়েছিলাম। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে লার্নিং ও আর্নিং কর্মসূচিতে অংশগ্রহণের জন্য উৎসাহ প্রদান করা হয়। প্রায় ৭ লক্ষ তরুণ তরুণী আইটি ফ্রিল্যান্সার হিসেবে দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে সক্ষম হয়। প্রতিটি পরিবার আর্থিকভাবে সাফল্য পায়। সামাজিক সুরক্ষা সেবা প্রদানের কর্মসূচি আমরা গ্রহণ করি ব্যাপকভাবে এবং উপকারভোগীর সংখ্যা, যেমন আমরা একবার প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আমরা বৃত্তি এবং উপবৃত্তি দেওয়া শুরু করি প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এবং বিনামূল্যে বই দিই।
আর সাধারণ মানুষের জন্য যাতে তাদের কোনো কষ্ট না হয়। এদিকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধা তাদের ভাতার ব্যবস্থা যেমন একদিকে আমরা করেছি, অপরদিকে খাদ্য সহায়তা, 100 দিনের কর্মসূচি, বিভিন্ন ধরনের কর্মমুখী কাজ যেটা সামাজিক সুরক্ষা দেবে সেই ধরনের কর্মসূচি আমরা বাস্তবায়ন করি, যার ফলে দেখা যায় প্রায় 10,61,14,000 জন উপকারভোগী কোনো না কোনোভাবে আমাদের এই কর্মসূচির সাথে সংযুক্ত হয়ে সামাজিক নিরাপত্তা তারা নিশ্চিত করেন। নারী, পুরুষ, তরুণ, তরুণী, শিশু সহ সকলেই উপকার পেত। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় 2,793 মার্কিন ডলারে উন্নীত হয়েছিল, যা 5 গুণ বৃদ্ধি করেছিলাম আমরা। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে 30 প্রকারের ঔষধ দেওয়া হতো। 50 লক্ষ ভূমিহীন গৃহহীন মানুষকে বিনামূল্যে 2 কাঠা জমি ও 2 কামরা বিশিষ্ট ঘর আমরা বিনা পয়সায় দিয়েছিলাম। এর ফলে দেখা যাচ্ছে আমাদের দেশের যারা একেবারে নিম্ন স্তরে পড়ে থাকা মানুষ, ঘর নাই, বাড়ি নাই, অথবা তাদের জীবন জীবিকার ব্যবস্থা নাই, তাদেরকে আমরা এই ঘর এবং কর্মসংস্থান ব্যবস্থা করি। সেখানে যারা ভূমিহীন গৃহহীন, তারপরে হিজড়া, বেদে, কুষ্ঠরোগী, প্রতিবন্ধী সহ অনগ্রসর সকলের জন্য বিনামূল্যে আমরা ঘর দিতে শুরু করি। এমনকি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য তাদের ডিজাইনে ঘর তৈরি করে দেওয়া হয়। এই ঘরগুলি তৈরি করার সময় 3 ধরনের নীতিমালা অনুসরণ করা হয়। বন্যা, নদী ভাঙন প্রবণ এলাকায় এমন ঘর যা নদী ভাঙন দেখা গেলে ঘরগুলি খুলে তারা নৌকোর উপর রেখে দিতে পারবে। যেখানে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সেই সব এলাকায় সেই ঘূর্ণিঝড় রেজিস্ট্যান্স ঘর আমরা তৈরি করে দিই আর সাধারণ মানুষের জন্য ঘর করে দিই। 58টি জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা করেছিলাম, আর বাকিগুলির কাজ চলমান ছিল। আওয়ামী লীগ আমলে কখনো দুর্ভিক্ষ বা মঙ্গা দেখা দেয়নি। আজকে আমরা যদি দেখি আজকের অবস্থাটা কি দাঁড়াচ্ছে, যেখানে মানুষকে একটা শান্তি নিরাপত্তা দিয়েছি আর সেখানে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। সাধারণ মানুষ আজকে দিশাহারা। একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, তার উপর একের পর এক মানুষ চাকরি হারাচ্ছে। ইউনিয়ন, ওয়ার্ড ইউনিয়ন, উপজেলা, জেলা থেকে আওয়ামী লীগের যত নেতাকর্মী, ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সব যে লুটপাট অথবা আগুন দিয়ে পোড়ানো বা ধ্বংস করা হয়েছে, এতে কি হয়েছে? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। যারা এইসব প্রতিষ্ঠানে কাজ করে খেত আজকে তারা বেকার, তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। হ্যাঁ, ইউনূস সাহেব প্রতিশোধ নিচ্ছে, জামাত বিএনপি প্রতিশোধ নিচ্ছে। প্রতিশোধ নিতে যে মানুষের যে ক্ষতি করছে এটা তারা বোধহয় উপলব্ধি করে না, কারণ আসলে মানুষকে তারা পরোয়াই করে না। অবৈধভাবে ক্ষমতা দখল করতে গেলে আর পরোয়া করবেই বা কেন, সেটা দেশবাসী আপনারা একবার চিন্তা করে দেখেন। আজকে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই। যে কোনো ঘরে ঢুকতে পারবে, মেয়েদের রেপ করতে পারবে, খুন করতে পারবে, লুটপাট করে নিতে পারবে, কেউ বিচার চাইতে পারবে না, মুখ খুলে কথা বলতে পারবে না, নীরবে এই নির্যাতন সহ্য করতে হবে। চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি প্রতিদিনের ব্যাপার। মানুষের জীবন কাটে আতঙ্কে। পুলিশ মামলাও নেয় না, আর পুলিশ মামলা নেবে কি? 460টি থানা লুটপাট হয়ে, অস্ত্র লুটপাট হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে, হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ সেও রেহাই পায়নি। প্রায় 3,200 পুলিশ নিহত হয়েছে বলে জানা যায়। কোনো বিচার হবে না। হত্যাকারীরা 15 জুলাই 2024 থেকে 8ই আগস্ট পর্যন্ত যত অপকর্ম করেছে, পুলিশকে হত্যা করা, মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় আগুন দেওয়া, অগ্নিসন্ত্রাস করা, যত অপরাধ, এমনকি এই যে ছাত্র হত্যা, আবু সাইদ থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে সমস্ত হত্যাকাণ্ডের পিছনে এই মেটিকুলাস ডিজাইন কাজ করেছে। কারণ লাশ ফেলো, সরকার পড়ে যাবে সেই নীতিতে। এবং যারা এর সঙ্গে অপরাধী তাদের সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে, আর মামলা দিয়েছে সব আমাদের নামে। সমস্ত উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেওয়া। আমরা কেন মানুষকে মারতে যাব? জুলাই মাসের প্রথম থেকেই আন্দোলন করছিল ছাত্ররা,
15 জুলাই পর্যন্ত তো তাদের কিচ্ছু বলা হয়নি। তারপরে যখন তারা হত্যাকাণ্ড, খুন, অগ্নিসন্ত্রাস শুরু করেছে, পুলিশের উপর হামলা করেছে, পুলিশ তার বাঁচানোর জন্য তো আইনেই আছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসেরই এক পুলিশ আইজিপি সে বলে দিয়েছে, পুলিশ কমিশনার বলে দিয়েছে, সবাই বলে দিয়েছে যে যদি কেউ অগ্নিসন্ত্রাস করে, মানুষ খুন করে বা কিছু করে, তাহলে পুলিশ গুলি চালাতে পারে, যা খুশি করতে পারে। পুলিশকে সেই আইনে সেই সুযোগটা দেয়া হয়েছে। তাই যদি হয় তাহলে আজকে পুলিশের বিরুদ্ধে মামলা, আমাদের বিরুদ্ধে মামলা, পুলিশ কেন বাধা দিল সেই মামলা হবে কেন? সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা কেন হবে? তাও তো জনগণের সম্পদ বাঁচাতে চেষ্টা করেছে, সেটার কোনো দায়বদ্ধতা নাই। এটা হলো দুর্ভাগ্যের ব্যাপার। তার উপর আবার পুলিশদের চাকরি কি, খাবার টেবিলে নাস্তায় গণ্ডগোলের নাম করে ট্রেনিং প্রাপ্ত পুলিশ অফিসারদের চাকরি হাওয়া। দুইটা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে গেল, কিন্তু যারা এখন নিরপেক্ষ, কোনো দল করে না, তাদের ছেলেমেয়েও চাকরি পায়নি। ইউনূস সেন্টার থেকে যে তালিকা বা জামাতের যে তালিকা, ওই তালিকায় চাকরি। আগে যেমন হাওয়া ভবন বিএনপির আমলে, এখন ইউনূস সেন্টার হচ্ছে সেই পয়েন্ট। সেখান থেকেই সব চাকরি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আজকে সম্পূর্ণভাবে বঞ্চিত, তরুণরা বঞ্চিত। একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ, আগুন দিয়ে পুড়িয়েও দেওয়া হয়েছে, কি আওয়ামী লীগ নেতার সেই জন্য পুড়িয়ে দিল। ফলে কয়েক লক্ষ শ্রমিক আজকে বেকার, মহিলা শ্রমিক পর্যন্ত বেকার। আসলে আমরা যদি দেশের অবস্থা এখন দেখি, প্রকৃতপক্ষে দেখবেন দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে, কিন্তু সেটা দেখার কেউ নেই। এটা হচ্ছে সবথেকে কষ্টকর। এই 2025 সালের হিসেবে ধরেন, চালের দাম, মোটা চাল 5 মাস আগে যা ছিল 45 বা 48 টাকা, সেগুলো এখন 60-70 টাকায় উঠে গেছে। আর মাঝারি মানের যে চাল মধ্যবিত্ত যারা খায়, সেগুলিও 80-90 টাকা, আর উন্নত মানের হয়তো 70 টাকার উপরে উঠে গেছে। একই সঙ্গে তেল, চিনি, ডাল সহ অন্যান্য প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বিগত কয়েক মাসে আপনারা দেখবেন এমন প্রায় 35 থেকে 40% বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে 100% বেড়ে গেছে। আমি যখন দায়িত্ব থেকে সরে আসি, ওই জুলাই আগস্ট মাসে 20 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ ছিল। আর এখন আর খাদ্য মজুদ আছে কিনা তাও সন্দেহ, কারণ কোনো ধান চাল মৌসুমে সেভাবে সংগ্রহ করতে পারে নাই। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আমার প্রবাসী ভাই বোনেরা, আমার সরকার 1 কোটি পরিবারের জন্য টিসিবি কর্তৃক পারিবারিক কার্ড দিয়েছিলাম, যাতে করে নিম্নবিত্তরা কিছুটা সাশ্রয়ী দামে, অর্থাৎ 30 টাকা কেজিতে চাল এবং স্বল্পমূল্যের ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারি। অবৈধ নিউজ ক্ষমতা এসে টিসিবি সেই কার্ড বন্ধ করে দেয়। এরপর কি আওয়ামী লীগ করে কারা, তাদের দেওয়া হবে না, সেটি হিসাব করতে যেয়ে পেল 1 কোটির মধ্যে 43 লাখ। আমার প্রশ্ন, 57 লাখ তো আওয়ামী লীগ করে না, তা আওয়ামী লীগ তো সকলকেই দিয়েছে, তাহলে আওয়ামী লীগের দোষটা কি? আর ভোট দিলে সে বয়স্ক ভাতা পাবে না, টিসিবি কার্ড পাবে না? তারা কি মানুষ না? তারা কি এদেশের নাগরিক না? তাদের কি নাগরিক অধিকার আছে না? আসলে এরা মানুষকে মানুষ বলে গণ্য করে না এই বর্তমান সরকার। আমি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সকল মানুষকে আমি সমান চোখে দেখেছি। আর আজকে আমরা দেখি আওয়ামী লীগ করলে বা মুক্তিযুদ্ধ পরিবার হলে তাদের ছেলেমেয়ে পড়াশোনা করতে পারবে না, চরমভাবে সকলে নির্যাতিত হচ্ছে। আজকে প্রত্যেকটা মানুষের জীবন মান আজকে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। যে প্রবৃদ্ধি আমি 6 ভাগে তুলেছিলাম, 7 ভাগে তুলেছি, এমনকি কোভিডের আগে 8 ভাগে তুলেছিলাম, আজকে তা 1.81% নেমে গেছে, অর্থাৎ নেগেটিভ। অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস, একটার পর একটা ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, অথচ প্রাইভেট ব্যাংকগুলি প্রতি বছর
2 থেকে 3 লাখ ছেলে মেয়েদের তরুণ তরুণদের চাকরি দিত, সে পথ বন্ধ হয়ে গেছে। আজকে মূল্যস্ফীতি তারা বলছে কম, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা তো কমে গেছে, ক্রয় ক্ষমতা তো বাড়ে নাই। তাহলে মূল্যস্ফীতি কম দেখালেই বা কী হবে, আর বেশি দেখালেই বা কী হবে? মানুষের ক্রয় ক্ষমতা তো থাকতে হবে। একটার পর একটা আবার ট্যাক্স বসাচ্ছে। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস ট্যাক্স বসায় কীভাবে বলেন তো? নিজে তো ট্যাক্স দেয় না, সে তো সমানের ট্যাক্স ফাঁকি দেয়। নিজে ট্যাক্স ফাঁকি দিয়েছে, অথচ অন্যের ঘাড়ে ট্যাক্স চাপিয়ে দিয়ে সকলের টাকা পয়সা কেড়ে নিচ্ছে। সেই ঔষধ, ইন্টারনেট, এলপি সার, তারপরে দোকানপাট, রেস্টুরেন্ট, সব কিছুর উপর অস্বাভাবিকভাবে ট্যাক্স, ভ্যাট, সারচার্জ বসিয়ে মানুষের পকেট খালি করছেন। আর ডক্টর ইউনূস, তার উপদেষ্টা এবং তার ওই যে কচিকাচার আসর এনসিপি, তাদের পকেট ভারী করছে। আজকে আমাদের যেটা চিন্তা করতে হবে যে এইভাবে কতদিন চলবে, যেখানে মানুষের কাজ নেই, সকল সুবিধা বন্ধ সরকারিভাবে যা দিয়েছিলাম, অর্থাৎ মানুষের বেঁচে থাকার সব পথই বন্ধ করে দিয়েছে। কাজে অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টা, সমন্বয়ক, ক্যাডার বাহিনী, তাদের সম্পদের আর শেষ নাই। রাতারাতি সব আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে তারা কোটি কোটিপতি হয়ে যাচ্ছে, আর 6 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। কিন্তু সুদখোর ইউনূস আবার অপপ্রচার চালায়, সব আওয়ামী লীগ সরকারের আমল নাকি সব খারাপ হয়ে গেছে। আওয়ামী লীগ খারাপটা করলো কোথায়? আওয়ামী লীগের সময় তো সব জিনিসেরই একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমাদের প্রবৃদ্ধি হার, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের মানব সম্পদ উন্নয়ন, মানুষের দৈনন্দিন জীবনের যা চাহিদা সেগুলি পূরণ সবই আমরা করতে পেরেছি। কিন্তু আজকে ইউনূস, তার টাকা আছে, সে অপপ্রচার চালাতে পারে, আর সমানে টাকা ছাপাচ্ছে, টাকা ছাপিয়ে সেখানে ইনফ্লেশন বাড়াচ্ছে, মানুষের নিজের পকেটটা ভারী হচ্ছে, দেশবাসী আর কিছু নেই। আজকে এমন একটা সময় আমরা এখানে আমাদের বিজয় দিবস উদযাপন করি। সব থেকে দুর্ভাগ্যের বিষয় হলো যে আওয়ামী লীগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, এবং আওয়ামী লীগ যে স্বাধীনতা দিয়েছে এটা তো বিশ্ব স্বীকৃত। এটাকে যতই তারা অস্বীকার করুক, অস্বীকার করবে কিভাবে? আর বাংলাদেশের যে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পাওয়া, সেটাও তো আওয়ামী লীগ এনে দিয়েছে। ইউনূস কি দিয়েছে বা অন্যেরা কি দিয়েছে? তাও তো কিছু দেয়নি। তাহলে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে কিভাবে? আমরা তো এখনও জনগণের ভোটে নির্বাচিত, আর সে হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ক্ষমতায় এসে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে। যেখানে আমরা 2008 সালে 48% ভোট, সেটাও আমরা 259 সিটে অংশগ্রহণ করি, আর 41 সিট আমাদের যারা শরিক দল ছিল তারা নির্বাচন করে। অর্থাৎ প্রায় 50% ভোটার আজকে ভোট দিতে পারবে না, কারণ আওয়ামী লীগ করে দেখে তাদের ভোট দেওয়ার অধিকার নাই, নির্বাচন করার অধিকার নাই। তাহলে এটা কোন ধরনের গণতন্ত্র দিচ্ছে? এটা কোন ধরনের ন্যায় বিচার? কোথায় আইনের শাসন? ছাত্র নামধারীদের হাতে লাঠি, সোটা, অস্ত্র, রামদা, ক্রিজ দিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। একে একে চিফ জাস্টিস, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন সবই তো এই অস্ত্র দিয়ে আর ভয় দেখিয়ে মপ করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয়করণ। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে, শিক্ষকদের অপমান করা হচ্ছে। তারা তো শিক্ষক, তাদেরকে এই ছাত্ররা যখন অপমান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যখন প্রকাশ্য দিবলোকে এক একটা মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, যাকে হত্যা করে সেই জন্য দোষী। গোপালগঞ্জে সরাসরি ইউনূসের হুকুমে সরাসরি গুলি করে সেনাবাহিনী 5-5টা মানুষকে হত্যা করলো। প্রায় 300-400 আওয়ামী লীগ নেতাকর্মী আহত। এখনও অনেকের অবস্থা খুবই খারাপ, চিকিৎসাটা পর্যন্ত নিতে দেয় না, চিকিৎসায় বাধা। সেখানে রীতিমতো গণহত্যা চালিয়েছে, 16,000 মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে বসে আছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রায় 5-6 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।
এই মামলা দেওয়াতে ইউনূস সাহেব অবশ্য একটা রেকর্ড করে ফেলেছেন, এটা ঠিক, কিন্তু বিচার নাই, ন্যায় বিচার নাই। আপনারা দেখবেন আজকে আমাদেরকে শাস্তি দিয়েছে, হত্যা করলো ডক্টর মোহাম্মদ ইউনূস তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে 7.62 বুলেটের দ্বারা, আর মামলা দিচ্ছে আমাদের বিরুদ্ধে, শাস্তি আমরা পাচ্ছি। এবং আমি আর রেহানা, আমাদের 5টা বাচ্চাও রেহাই পাচ্ছে না। আমি দেশবাসীর কাছেই সেটা বিচার চাই। আজকে এভাবে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী তাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে। আপনারা জানেন তারা যে লাশ ফেলেছে, এটা তো পরিষ্কার কথা। যেমন তার মাস্টার মাইন্ড মাহফুজ আলমকে ইউনূস পরিচয় করিয়ে দেয়। কী হয়েছে, সেই নাকি সব পরিকল্পনা করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়েছে। আর লাশ ফেলো, সরকার পড়ে যাবে, তারপর হলো শেখ হাসিনা রেহানাকে হত্যা করো, সব ঝঞ্ঝাট মিটে যাবে। আমরা অপরাধটা কী করেছি? জনগণের কল্যাণে কাজ করেছি, জনগণের মঙ্গলের জন্য কাজ করেছি। ইউনূসের মতো তো পয়সা বানায়নি। 6,000 টাকা বেতনের চাকরি করতো, 5,000 কোটি টাকা তার এখন ফিক্সড ডিপোজিট। 38টা কোম্পানিতে ট্যাক্স দেয় নাই, প্রত্যেকটা কোম্পানির মালিক কিন্তু ইউনূস নিজে। ট্যাক্স দেয় নাই বলে দুর্নীতি এনবিআর মামলা করেছে। মানি লন্ডারিং, গ্রামীণ ব্যাংকের টাকা, কমিউনিকেশনের টাকা, সেগুলি সমস্ত পাচার করেছে বলে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে। 666 কোটি টাকার মামলার রায় 2024 সালে 6 আগস্ট বের হওয়ার কথা ছিল। তখনই ইউনূস গণ্ডগোল করলো, তারপরে ক্ষমতা আসলো, সব মামলা প্রত্যাহার করে নিল। ইউনূসের এতগুলি দুর্নীতির মামলা যদি প্রত্যাহার হয়, তাহলে মানুষের বিরুদ্ধে মামলা হবে কেন আর? সেটাই আমার প্রশ্ন। এবং তার এত টাকা কোত্থেকে আসে, সেই প্রশ্নটা সকলের, যে এই যে শুধু বাংলাদেশে তার এত টাকা, তো বিদেশে কত আছে? কাজে আজকে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে, এই অন্যায় অবিচারের হাত থেকে দেশবাসীকে উদ্ধার করতে হবে। আমাদের আওয়ামী লীগ, স্বাধীনতা সপক্ষ শক্তি যারা আছে, বা অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে, কারণ ইউনূস এসে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করেছে, যেভাবে নির্যাতন করেছে, তা ওই একমাত্র পাকিস্তানি হানাদার বাহিনী 71 সালে করেছিল, তার সাথেই তুলনা করা যায়। কাজে আমাদের দেশে সকল ধর্ম বর্ণের মানুষ সকলে নিশ্চিন্তে বাস করবে, শান্তিতে তাদের যার যা ধর্ম শেষে পালন করবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা চাই দেশের মানুষ উন্নত জীবন পাবে। আমাদের তরুণ সমাজ তারা ওই লাঠিসোঁটা নিয়ে শিক্ষকদের অপমান করবে না, তারা লেখাপড়া শিখবে, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আজকে কয়েক লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না, ডিগ্রি কেড়ে নিয়েছে, তাহলে দেশের ভবিষ্যৎটা কী? ওই অস্ত্র, রামদাস, গ্রিস এগুলি দিয়েই দেশ চলবে, না দেশের মানুষের জীবনে শান্তি আসবে? ইনশাআল্লাহ এটুকু কথা দিতে পারি, যদি আওয়ামী লীগ আবার আপনাদের সেবা করার সুযোগ পায়, প্রিয় দেশবাসী আমার, আমি অবশ্যই আপনাদের জীবন মান উন্নত করা, জীবনের নিরাপত্তা দেওয়া, মানুষের ভাগ্য পরিবর্তন অবশ্যই আমরা করতে পারবো, সে আত্মবিশ্বাস আমাদের আছে। আজকে কারাগারে আমাদের নেতাকর্মীরা, এই বিজয়ের যাদের জন্য বিজয়, সেই মুক্তিযোদ্ধা, তারা আজ কারাগারে বন্দী অথবা ঘরে আটকা। কি দুর্ভাগ্য আমাদের যে আমরা স্বাধীনতা এনে দিলাম, আর আওয়ামী লীগ যেতে পারবে না, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবে না। আমাদের বলে আমরা নাকি হত্যা করেছে। আমি তো হত্যা করি নাই, হত্যা করেছে ইউনূসের যে এই চামুন্ডারা, জঙ্গিরা, যাদেরকে ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে তাদের হাত আছে, এটা আমি হলপ করে বলতে পারি। এবং যদি কখনো এই মামলা সব তাদের যত রকমের এভিডেন্স আছে সবগুলি একসাথে বের করা হয়, তাহলে দেখা যাবে কারা এর জন্য দায়ী। কোনো মতে একটা মামলা সাজিয়ে সেখানে একটা শাস্তি দিয়ে খুব বাহবা নিচ্ছে। জন্মেছি একবার, মৃত্যু হবে একবার, প্রতিবার আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে আনেন। তবে ভাবি নেই যে আমাকে দেশ থেকে, জনগণ থেকে দূরে যেতে হবে, কিন্তু সেটাও হয়তো
কোনো একটা চক্রান্ত ছিল, কিন্তু এটা আমাদের হয়তো ভাগ্যের লিখন। কিন্তু যত দূরেই থাকি প্রিয় দেশবাসী, আমি আপনাদের সাথেই আছি, আপনাদের কাছেই আছি। সারাক্ষণ আমি আমার দেশের মানুষের সাথেই কথা বলি, চিন্তা করি, এবং আমি ভবিষ্যতে কী করব সেই চিন্তাও এখন করে রাখছি। গৃহহীন মানুষদের ঘর দেওয়া, যত নির্যাতিত পরিবার, যাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তাদের জীবন মান আবার উন্নত করা, সব কিছু যেন ফিরে পান সেই ব্যবস্থা করাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে পারছে না, তারা যাতে আবার শিক্ষা গ্রহণ করতে পারে। যে সমস্ত শিক্ষকদের অপমান করা হচ্ছে, তারা যেন তাদের মর্যাদা ফিরে পায়। চাকরিহারা, সরকারি বেসরকারি অথবা পুলিশ বা প্রশাসন তারা যেন আবার জায়গায় চাকরি ফেরত পায় এবং সম্মান ফেরত পায়। এই মিথ্যা মামলা দিয়ে যাতে হয়রানি করা হচ্ছে, ন্যায় বিচার যাতে তারা পায়, সব ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, এ বিশ্বাস আমাদের আছে। এই সমস্ত অত্যাচারী নির্যাতন করে বাংলার মানুষকে দাবায় রাখতে পারবে না। জাতিপিতা বলেছিলেন, দাবায় রাখতে পারবে না, দাবায় রাখতে পারবে না, এবং সেই দিন বেশি দূরে না। আমি দেশবাসী সকলকে বলবো, আমাদের দলের নেতাকর্মী, মুক্তিকামী মানুষ, অসাম্প্রদায়িক চেতনার যারা আছেন সকলকে বলবো, ঐক্যবদ্ধ হন। যা আছে যেভাবে আছে, এই যত রকমের অপকর্ম করে যাচ্ছে সেগুলি দেশে বিদেশে তুলে ধরুন। সেই সাথে সাথে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ইউনূস এবং তার জঙ্গি সরকার, এদের উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবাই ঐক্যবদ্ধ হন, সেই আবেদন আপনাদের কাছে করি। ইনশাআল্লাহ জনতা জয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কথা হবে, দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।